তাই 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 মামাবাড়ি যাই ভাবতেছি এখন থেকে ডক্টর ইউনূসকে জাতির মামা ডাকা শুরু করব কিনা। মানে দেখেন উনার কাছে যে পরিমাণ আজাইরা আবদার নিয়ে আমরা হাজির হইতেছি সেরকম তো মামাবাড়িতেও সম্ভব না। কারণ মামার পেছনে আবার লাঠি হাতে একজন দাঁড়িয়ে থাকেন, অবশ্য লাঠি রাইফেল কিংবা খঞ্জর হাতে এখনও বহু অদৃশ্য আত্মা অন্ধকারে ঘাপটি মেরে আছেন। তবে সে বিষয়ে পরে আসতেছি। আগে বলি, 2-1 মাস আগে নিউ ইয়র্কে এক সভায় আমি বলেছিলাম ডক্টর ইউনূস নোবেল প্রাইজ পাইছেন বলেই তার হাতে একটা আলাউদ্দিনের চেরাগ চলে আসছে। তা তো না। এমন তো না যে এই চেরাগ ঘষা দিলেই জিন বের হয়ে বলবে হুকুম করুন জাহাপনা, আর উনি তারে বলবেন ওহে জিনের বাদশাহ, বাংলাদেশের আপামর জনতার সব দাবি দাওয়া মিটাই দিয়ে লাইটটা একটু অফ করে দিয়ে যাও তো ঘুমায় থাকি। তো এই কথা বলাতে দেশ ও জাতি আমার উপরে ক্ষিপ্ত হলেন। উনাদের মনে হলো আমি ডক্টর ইউনূসকে যথেষ্ট সম্মান দেখাচ্ছি না। আরে ভাই ওগো আপা, আমি শুধু বলতে চাইছিলাম নোবেল প্রাইজ বা কোনো ধরনের প্রাইজকেই আমি একজন মানুষের বা একজন মানুষকে মাপার বাটখারা বলে মনে করি না। তাকে এর মধ্যে লিমিট না করে তার কাজগুলি আমাদের দেখা দরকার। সাধে কি আর কথাই বলে বোবার শত্রু নাই। এই দেশে এক হাত কথা কইলে তার ব্যাখ্যা দিতে হয় 12 হাত। সে ব্যাখ্যার আরও ব্যাখ্যা দিতে দিতে কথাটাই হারায়া যায়। এই জন্যই ভানু বন্দ্যোপাধ্যায় বলছিলেন তাইলে হালার যুদ্ধেই যাবো না। আমার তো আর তাইলে হালায় কথাই কমুনা করার উপায় নাই, দিন শেষে কথা বেচেই খাই যেহেতু। তো যা বলতেছিলাম, ডক্টর ইউনূসের সরকার দায়িত্ব নেওয়ার পর মনে হয় দাবি দেওয়ার বাম্পার ফলন হইতেছে। একটা গল্প মনে পড়লো, আমাদের সময়ের গল্প, মানে অনেক অনেক দিন আগেরই কথা। এক ভদ্রলোক একটা পানের দোকানে গিয়া, তখনকার পানের দোকানগুলি কিন্তু ইন্টারেস্টিং ছিল। পান একটা লাল শালু কাপড়ে সুন্দর করে খিলি বানায় সাজানো থাকতো। তো যেই সময়ের কথা বলতেছিলাম সেই সময় পানের দাম ছিল, মানে একটা খিলি পানের দাম ছিল আধুলি বা আটানা। তো রাস্তার এক ধারের ও এক পানের দোকানে একজন একটা আটানা দিয়ে বললেন যে একটা স্পেশাল পান বানায় দেন তো। তো দোকানদার পান বানানো শুরু করলো। তো উনি জিজ্ঞেস করলো দিছেন তো সব, না চুন সুপুরি খয়ার? হ্যাঁ দিছি। জি স্যার। একটু মৌরি দাও? ঠিক আছে। একটু এলাচ দাও? দিছি। তমন বাহার দাও? দিছি। জর্দা 2 রকম দাও, একটা পাতি জর্দা আর একটা বাবা জর্দা। দোকানদার কিছুক্ষণ তার দিকে তাকায় থেকে বলল, স্যার আধুলিটাও কি পানের লগে দিয়ে দিব? হাওয়ার দুনিয়ার হেন জিনিস নাই ডক্টর ইউনূসের কাছে আমরা চাইতেছি না। চাকরি দেন, টাকা দেন, বিদ্যুৎ দেন, পরিষ্কার পানি দেন, 16 বছর ধরে যা যা পাই নাই, যা যা কেড়ে নিছে হাসিনা সেগুলি এখনই ফেরত দেন। আর দাবি মানি রাস্তা অবরোধ, ধাওয়া পাল্টা ধাওয়া, যানজট। উনারও কি তখন ইচ্ছা করে আধুলিটাও দিয়ে দিতে? ফেসবুকে মারিনা ইয়াসমিন লিখেছেন যাদের যত দাবি দেওয়া সব কিছু জানানোর জন্য, প্রতিবাদের জন্য, মিছিল সমাবেশের জন্য 2-1টা বা বেশ কয়েকটা জায়গা সুনির্দিষ্ট করে দেওয়া যায় না? তাহলে এই শহরের মানুষগুলোর জীবনযাত্রা একটু সহজ হয়, হাজার হাজার কর্মঘণ্টা নষ্ট হওয়া থেকে বেঁচে যায়। প্রফেসর আফসান চৌধুরী, আমাদের আফসান ভাই, তার বন্ধু শাহজাহান মোল্লার বরাত দিয়ে বলেছেন আমাদের কোনো দাবি নাই, সেইটা জানাইতে কোন স্থানে অবরোধ দিলে ভালো হবে। আমাদের রন্ধ্রে রন্ধ্রে নাটকীয়তা ঢুকে গেছে। খাজনার চেয়ে বাজনা আমাদের সবসময় বেশি। যে কোনো বিষয়ে হাউকাউ না করলে চলে না। শব্দ দূষণ কত প্রকার ও কি কি ঢাকায় থাকলে বোঝা যায়। এক এক দিক থেকে এক এক রকমের মাইকিং ধেয়ে আসে আমাদের বেচারা কানগুলোর 12টা বাজানোর জন্য। তার সাথে চারদিক থেকে বিভিন্ন রকম হর্নের অর্কেস্ট্রায় আত্মারাম বাপ বাপ করে খাঁচা ছাড়া হওয়ার পথ পায় না। এই যে সমানে অধৈর্য হয়ে হর্ন বাজাতে থাকি, আমাদের কি মনে হয় আসলে? আমরা আসলে কি মনে করি হর্নের চোটে সামনের গাড়িটার পাখা গজাবে, সে মহাশূন্যে উড়াল দিবে? আমি কোনোভাবে বুঝি না আমরা কি মানুষের সামনে দাঁড়ায় থাকা গাড়িটারে তার বাড়ি ভাবি সে ইচ্ছা করে আরাম করে সে গাড়িতে বসে উঠছে। এমনই এক দশা, তার উপরে এক দাবি 100 বার জানানোর জন্য আমরা সড়ক দখল করি। মানে দাবির চোটে কিছু হাত পা না ভাঙলে, আরো কিছু মানুষ না মরলে কিছু হইল। কয়েকদিন আগে তিতুমির কলেজের ছাত্ররা মহাখালীতে সড়ক অবরোধ করলো। কেন? না তারা আর কলেজ থাকতে চায় না, বিশ্ববিদ্যালয় হইতে চায়। কলেজ আর থাকা এটা পোষাইতেছে না, বিশ্ববিদ্যালয় হইতে হবে। যাই হোক, 19 নভেম্বর প্রথম আলোতে রাফসান গালিব ট্রেন যাত্রীকে রক্তাক্ত করে কি বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় শিরোনামে একটা লেখায় লিখলেন, তিতুমির কলেজের বিক্ষোভকারী শিক্ষার্থীরা মহাখালীতে কয়েকটি সড়ক অবরোধ করেন। তারা শুধু সড়ক অবরোধ করলে না হয় মানা যেত, যেহেতু এটি এদেশের রেওয়াজ, কিন্তু তারা এই এলাকার রেলপথ অবরোধ করলেন। রেলপথ অবরোধের ঘোষণা কি তারা আগেই দিয়েছিলেন? এমন কর্মসূচি ঘোষণা দিয়ে থাকলেও সেটির প্রচারণা কি তারা যথাযথভাবে চালিয়েছিলেন? সেটি না হয়ে থাকলে ওই পথ দিয়ে চলন্ত ট্রেনের তো জানার কথা নয় সেই রেলপথের অবরোধের বিষয়টি। ফলে যা হওয়ার তাই হলো, রেলপথ দিয়ে ট্রেন ছুটে চললো। রেলপথের ওপর থাকা অবরোধকারীদের নিরাপত্তার কথা ভেবে ট্রেনের গতিও কমালেন চালক। এরপর অবরোধকারীরা সেই ট্রেন থামাতে যা করলেন তা খুবই ভয়াবহ। রেলপথের 2 পাশে দাঁড়িয়ে ট্রেন বরাবর পাথর চড়া শুরু করলেন কিছু বিক্ষোভকারী। আলাদা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার দাবিদার এসব আন্দোলনকারী কিভাবে ভাবলেন এভাবে পাথর ছুঁড়ে ট্রেন থামানো যায়?
আচমকা ট্রেন থামানোর যে সুযোগ নেই সেটি নিশ্চয়ই তাদের না জানার কথা নয়। আর ট্রেনে পাথর মারলে কি হয় সেটিও নিশ্চয়ই তাদের না জানার কথা নয়। ফলে তাদের ছোড়া পাথরের আঘাতে ট্রেনের বেশ কয়েকটি জানালার কাচ ভাঙলো। শুধু তাই নয়, সেই পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছেন কয়েকজন যাত্রীও। রক্তাক্ত যাত্রীদের ছবি সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে। নারী ও শিশুর চোখ মুখ রক্তে ভরে গেছে। যাত্রাপথে এমন নিষ্ঠুরতা, নির্মমতার শিকার হতে হলো তাদের। তিতুমির কলেজের আন্দোলনকারী কতিপয় শিক্ষার্থীর দাবি আদায়ের কর্মসূচির নামে যা করলেন তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। পাথর ছোড়ার সময় এতগুলি শিক্ষার্থী একবারও ভাবলেন না যাত্রীদের কথা? এটি কি ব্যাংকে পাথর ছুঁড়ে মেরে আনন্দ পাওয়ার খেলা? এই আন্দোলনের উৎস খুঁজতে গেলে আমাদের আবারও হাসিনা আপার সোনালী যুগে ফিরতে হবে। বিষয় হলো, আপার খেয়ালি মনে উঠলো বাইতো কটক জায়ের মতন মনে হয়েছিল তিতুমির কলেজ, ইডেন কলেজ সহ 7টা কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতা থেকে বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জোড়া দিয়ে দেওয়া হবে। আল্লাহ জানে ঢাকা ইউনিভার্সিটি বা এই কলেজগুলির উপর কি কারণে তিনি নাখোশ ছিলেন। এখন এই প্রেমহীন জোড়াতালির দাম্পত্যে দুই পক্ষেরই বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। সমস্যা মানে নাভিশ্বাস ওঠার দশা। কলেজগুলির ছাত্রছাত্রীরা নানা রকম বৈষম্যের শিকার হচ্ছেন। এখন দাবি জানানোর একটা নিয়ম তো থাকবে। তোরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দরখাস্ত কর। অলরেডি একবার 7 কলেজ মিলে দাবি জানাইছে, সেটা কনসিডার করা হচ্ছে, অর্থাৎ এটা নিয়ে কাজ হচ্ছে। তিতুমিরের ছাত্রদের আবার এক লাফে রাস্তায় নামার দরকারটা কি ছিল? এটা কি আম্মার কাছে আইসক্রিমের জন্য বায়না ধরার মতন বিষয়? মানুষের সামনে হাত পা ছুঁড়ে কানলাম আর আম্মা চুপ করানোর জন্য তাড়াতাড়ি আইসক্রিম কিনে দিল? ডক্টর ইউনূস বলবেন হও আর হয়ে যাবে, মানে কোন তারপর এটা হয়ে যাবে? যে ছাত্রদের এরকম ঘিলু তাদের বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হোক কি নাসার হেডকোয়ার্টার বলা হোক, যে লাউ সেই বাতাবি লেবুই থাকবে। বিশ্ববিদ্যালয় বলতে কি বুঝি আমরা? এর ধারণা কোথা থেকে আসলো, কেন আসলো, কিভাবে শুরু হলো? এই যে এত লাখ লাখ কোটি কোটি ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, তাদের মধ্যে কয়জন এ বিষয়ে চিন্তা করে? অধ্যাপক মোহাম্মদ আজম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ে বলতে গিয়ে গ্রামসির কমন সেন্স আর গুড সেন্সের প্রসঙ্গ এনেছিলেন। আমাদের দেশ, সমাজ, পরিবার, ধর্মীয় বিশ্বাস ইত্যাদি পারিপার্শ্বিক থেকে যে বোধগুলি আমাদের ভিতর আপনা আপনি জন্ম নেয় এবং যা আমাদের প্রতিদিনের চিন্তা ভাবনায় ছায়া ফেলে, তাকে গ্রামসি কমন সেন্স বলেছেন, মানে সাধারণের মতাদর্শ। এর আবার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এই ধারণাগুলি পরস্পর বিরোধী হতে পারে, বিচ্ছিন্ন হতে পারে, অযৌক্তিক হতে পারে, কিন্তু তা প্রচলিত ধারণাগুলিকে চ্যালেঞ্জ করে না। যেমন ধরেন, হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই নাটকের একটা সংলাপ খুবই জনপ্রিয়, পৃথিবীতে খারাপ মানুষ অনেক আছে, খারাপ বাবা একটাও নাই। একজন বাবা সম্পর্কে আমাদের সাধারণ যে একটা ধারণা তৈরি হয়, একটা বোধ যে থাকে, সেখান থেকে বলা হয়েছে কথাটা, তাই প্রাথমিকভাবে শুনতে খুবই ভালো লাগে, যেহেতু এটা আমাদের অভ্যস্ততাকে প্রশ্ন করে না, অস্বস্তিতে ফেলে না। কিন্তু এই কথাটা কি আসলে ঠিক? এই প্রশ্ন যখন করব তখন আমরা ঢুকে যাব গ্রামসির গুড সেন্সের আওতায়। গুড সেন্স প্রচলিত ধারণাগুলিকে যুক্তি দিয়ে বিচার করে, সমালোচনা করে। যেমন আমাদের গুড সেন্স বলে পৃথিবীতে বিভিন্ন কম্বিনেশনের বাবার স্যাম্পল আছে। ভালো মানুষ, ভালো বাবা; খারাপ মানুষ এবং ভালো বাবা; ভালো মানুষ এবং খারাপ বাবা; খারাপ মানুষ এবং খারাপ বাবা। বিশ্ববিদ্যালয় হলো এমন এক জায়গা যেখানে এই গুড সেন্স ডালপালা ছড়ানোর সুযোগ পায়। একটা চাকরি পাওয়ার জন্য আসলে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দরকার নাই, বরং নির্দিষ্ট পেশা অনুযায়ী ব্যবহারিক শিক্ষাই যথেষ্ট। তবুও এই যে আমাদের মনে হয় বিশ্ববিদ্যালয়ে পড়তেই হবে, এর মূলে আছে আমাদের ক্লাস সিস্টেম এবং অতি অবশ্যই মধ্যবিত্তের হ্যাডম। এই বিষয়ে পরে এক সময় ঠিক মতন নিশ্চয়ই বলবো। এখন দেখেন, একজন ছাত্রকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াইতে রাষ্ট্রের একটা খরচ হয়। এই খরচের নিশ্চয়ই একটা উদ্দেশ্য থাকে। যখন আমি অর্থনীতিতে ডিগ্রি নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার হইলাম, বুয়েট থেকে ইঞ্জিনিয়ার হয়ে বিশেষ দিয়ে পুলিশ হইলাম, অথবা সেই যে বাংলায় এমএ আর ইংলিশে এমএর গল্প তো আপনারা নিশ্চয়ই জানেন, পাশ করছে, চাকরি নাই, তো একজন চিড়িয়াখানায় বাঘ হয়েছে, আরেকজন সিংহ। এসব তো বিরাট অপচয়। টাকার তো বটেই, তার সাথে মেধা এবং সময়ে যার যা করার কথা, যে বিষয়ে সে যা শিখলো সেইটা না করে সম্পূর্ণ ভিন্ন কিছু করতেছে। এবং এই কাজগুলি যদি ডিগ্রি ছাড়াই করা যায়, তাহলে ডিগ্রির পিছনে কেন সময়টা নষ্ট করলাম? শেখ হাসিনার আমলে ব্যাঙের ছাতার মতন বিশ্ববিদ্যালয় গজাইছে, যাতে শিক্ষা খাতে বিদেশ থেকে ঋণ নেওয়া যায়। আর মাশরুমের ফলন কেমনে ভালো হয় জানেন তো? মনে করা দিই, কিপ দ্যাম ইন দ্য ডার্ক অ্যান্ড ফিড দ্যাম বুলশেট। বিষয় হলো, হাসিনার আমলে ওনারা যতই চেতনা চেতনা বলতেন, আমরা তো আর না চেতে থাকতে পারতাম না। ইউনূস স্যারের আমলে কি সংস্কার এরকম একটা শব্দ হতে যাচ্ছে? ফেসবুকে প্রমিত রহান লিখছেন, আমার সকল সংস্কার তবুও তোমারে লক্ষ্য করে। জীবনানন্দ দাশ। সম্প্রতি ব্যাটারি চালিত রিক্সা ও পুরান ঢাকায় পলিথিন কারখানায় অভিযান ঘিরে সরকার মোহাম্মদ জারিফ লিখেছেন, তুমি আইসা আমার রুটি রুজির একমাত্র সংস্থান রিক্সা নিলামে তুলবা, নিলামে বেচবা, মানুষ তোমাকে চুমা দিবে। 5 আগস্টের বিপ্লবে 30 জনের বেশি রিক্সাওয়ালা প্রাণ দিছে। মেশিন রিক্সাওয়ালারাও সেখানে ছিলেন না, তা বলা যাচ্ছে না। আর্মি স্যাররা তো অভ্যুত্থানে একটু পরপর না বলা উচিত একটু পরে সাপোর্টে আসছে। এর আগে আবার 1472 রাউন্ড রিয়াল ফায়ার করেছে এবং আমার জানা মতে অভ্যুত্থানে তাদের তেমন কেউ শহীদ হন নাই। আমি মূর্খ, সব হিসাব গণ অভ্যুত্থানে কে কি অবদান রেখেছে ছিল তা দিয়েই করব। এই রিক্সাওয়ালা মামারা 3 দিনের নোটিশে রিক্সা বন্ধ করে দিলে কি করে খাবে?
সেম গোজ ফর দ্য পলিথিন লেবার্স। এসব ফুটানি আর জালিয়াতি মার্কা বন্ধ করার সমাধান অন্য কোথাও দেন। এই যে এখন অনেক নাগরিকের চরম ভোগান্তি হচ্ছে, এর জন্য আমি সুনির্দিষ্ট পুনর্বাসন প্রোগ্রাম ব্যতিরেকে মেশিন রিক্সা বন্ধ করানোকে দায়ী করব। জুলাই অভ্যুত্থানে নিজের রিক্সার উপর দাঁড়িয়ে সেলুট দিতে থাকা রিক্সাওয়ালার ছবি শেয়ার করে দীপক কুমার গোস্বামী লিখেছেন, তোমাদের সেলুটের জবাব সেলুট দিতে পারেনি।